আসসালামু আলাইকুম। সেনাপ্রধান ওয়াকারুজ্জামান সাহেব একটা গরম বক্তব্য রাখছে। হ্যাঁ, বিপ্লবী বক্তব্য আমি মনে করি। আমার কাছে মনে হয়েছে যে বিপ্লবী, তবে দুই তিনবার শুনলাম পুরো বক্তব্যটা। কানটা দিয়ে শুনতেছিলাম, কিন্তু তাকায় ছিলাম ওনার চেহারার দিকে। উনি অনেক রাগ সংবরণ করছেন। হ্যাঁ, মানে কথা বলতে বলতে না একটু উত্তেজিত হয়ে যাচ্ছিল। তখন বুঝতে পারছে যে না, কন্ট্রোল করতে হবে, কন্ট্রোল কন্ট্রোল। সামনে মিডিয়া, আবার নিজেকে কন্ট্রোল করছে। যে কথাগুলা বলছে এই কথাগুলা উনি ধৈর্য সহকারে শুনতে বলছে প্রথম, যে আপনারা শুনেন, আপনাদের উপকার হবে, আসলে উপকার হবে যদি এই কথাগুলো আমরা শুনি। আর না শুনলে কি হবে? অপকার। কি অপকার হইতে পারে? হ্যাঁ, সেনা শাসন আসতে পারে, এই তো নাকি? আর কি হবে? সেনা শাসন আসবে। কিন্তু সেনা শাসন আসাটা কি ঠিক হবে? ঠিক হবে না। কিন্তু বর্তমান যে পরিস্থিতি, হায় হায়, মনে হইতেছে কি জানেন, চোর ডাকাইতের দেশ তো। ফেসবুকে যান, ইউটিউবে যান, দেখবেন সব জায়গায় খালি চোর আর ডাকাইত। এই দেশে যে এত চোর ডাকাইত, এটা আগে জানতাম না। আগে জানতাম না। এই 7 মাসের অভাবে, বুঝছেন, সবাই চোর ডাকাইত হয়ে গেছে। সবাই চোর ডাকাইত হয়ে গেছে। আর এই 7 মাস কিন্তু ধৈর্য সহকারে ওয়াকারুজ্জামান সাহেব সব ফলো করতেছিল, এবং ওনার বক্তব্যের মধ্যে সব উঠে আসছে। উনি খুব সোজাভাবে বলছে, যে জায়গাটা উনি আঙুল তুলছিল ওই জায়গাটা কিন্তু উনি বলছিল এনাফ ইজ এনাফ, এখানে ফুল স্টপ দেন। হ্যাঁ, এখানে ফুল স্টপ দেন। আসলেই ফুল স্টপ দেওয়া উচিত। অতিরিক্ত হয়ে গেছে তো, অতিরিক্ত। কেউ তো কাউরে মানতেছে না। কে শুনে কার কথা? সবাই, বুঝছেন, দেশপ্রেমিক, সবাই দেশপ্রেমিক, কিন্তু কেউ জুলাই আগস্টের দিনগুলা মনে করে না, সব ভুলে গেছে। এই ওয়াকার সাহেবকেও কিন্তু কেউ তুচ্ছ তাচ্ছিল্য করতে ছাড়েন নাই। কিন্তু একবার ভাইবা দেখেন তো, ওই 5ই আগস্টের ছাত্র জনতার সঙ্গে যদি উনি না থাকতেন, এই দেশে কি হইতো ভাবতে পারেন একবার? উনি যদি বাইকা বসতো, উনি যদি ওনার আত্মীয়র পক্ষে যাইতো, মানে শেখ হাসিনার পক্ষে, দেশের কথা না ভাইবা, আমাদের জান মালের কথা না ভাইবা, ওনার আত্মীয়র কথা ভাবতেন, তাহলে কি দাঁড়াইতো? কত রক্ত ঝরতো? এবং এতদিনও কি আমরা স্বাধীনতা পাইতাম? হয়তো লড়াই চলতেই থাকতো, কিছুই বলা যায় না। কিন্তু ওই যে উপরওয়ালার একটা ইশারা, ওই ইশারাই 5ই আগস্টে যা হবার হয়েছে। এবং এই 5ই আগস্টের সঙ্গে উনি ওয়াকার সাহেবের অবদান কেউ অস্বীকার যাইতে পারবেন না। অনেকে দেখি অনেক কথা বইলা ফেলায়, যেটা উনি উল্লেখ করছে ওনার ভাষণে, যে বলছে যে সেনাবাহিনীকে এভাবে আক্রমণ করবেন না। হ্যাঁ, আক্রমণ করবেন না, সমালোচনা করেন, পরামর্শ দেন, আমরা আপনাদের সঙ্গেই তো আছি, আপনাদের জন্যই তো আমরা। এবং সেটা তো প্রমাণও করছে উনি 5ই আগস্টে। তারপরও কেন সন্দেহ? আমি কিন্তু সন্দেহ করতাম না। আমার একটা সম্মান ছিল ওনার প্রতি। আর আমার ওনার চেহারা দেখলে বুঝতে পারি, কেন জানি আমি বুঝতে পারি যে উনি দিল থেকেই সবকিছু বলতেছেন, উনি মন থেকে বলছেন। কেউ কাদা ছুড়াছুড়ি করেন না, প্লিজ, কাদা ছুড়াছুড়ি করেন না। যা দেখতেছি গত 7 মাস, আপনারা সবাই একে অপরের দিকে শুধু কাদা না ভাই, গোবর ছিঁড়া মারতেছে। গোবর না, আরো খারাপ কিছু, মানুষের ওইটা ছুঁড়া মারতেছে, মানুষের বিষটা ছুঁড়া মারতেছে, দুর্গন্ধ, চারিদিকে দুর্গন্ধ। অথচ দেখেন 5ই আগস্টের আগে সবাই কিন্তু এক জায়গায় ছিল। সবাই এক জায়গায় ছিল বইলাই, বিরাট একটা ঐক্য ছিল বইলাই কিন্তু ছাত্র জনতা সফল হয়েছিল, আমাদেরকে একটা স্বাধীনতা এনে দিতে পারছে। হ্যাঁ ভাই, আমরা মুক্তি পাইছি ভাই। আমরা বন্দী ছিলাম, সবাই বন্দী ছিলাম। আপনি 15-16 বছরের ইতিহাসটা একটু ঘাইটা দেখেন ভাই, নিরপেক্ষ বিচার করেন ভাই, কোনো স্বাধীনতা ছিল না। এই যে আজকে যেভাবে কথা বলতেছি, এই কথা কি কেউ বলতে পারতো? এমন কি এই যে ওয়াকার সাহেব যে কথাগুলো আজকে বলছে, উনি কি বলতে পারতো 5ই আগস্টের আগে? এই কথাগুলা বলতে পারতো কি ভাই? বুকে হাত দিয়া বলেন, কারো ক্ষমতা ছিল বলার? আমার মতো লাইলুপাঞ্জু করতে বলবে, কারোই তো ক্ষমতা ছিল না। হ্যাঁ, যাদের ক্ষমতা ছিল তারা সেফ জোনে থেকে কথা বলছে, সবাই কথা বলছে, এবং দেশের ভিতর থেকেও যারা কথা বলছে, ওরা কিন্তু রাগ ঢাক এবং সংবিধান, আইন কানুন মাইনা কথাবার্তা বলছে, ডিজিটাল আইন মাথায় রেখে কথাবার্তা বলছে। কিন্তু এখন কি আমরা ওগুলো মাইনা চলতেছি? মাইনা চলতেছি না।
যা ইচ্ছা তাই বইলাই দিতেছি ভাই, যা ইচ্ছা তাই বইলাই দিতেছি। এবং একদল আরেক দলকে ওই যে 20টা ছুঁড়া মারতেছি, মানুষের 20টা ছুঁড়া মারতেছি। আমরা তো এক জায়গায় নাই রে ভাই, দূরে সরে গেছি। কারণ কি জানেন? আমরা দেশের মানুষের কথা ভাবতেছি না, একদমই না। দেশের সাধারণ মানুষের কথা কেউ ভাবতেছে না। যে যার মতো তার দলের লোকের কথা ভাবতেছে এবং কিভাবে ভোট ব্যাংক বানানো যায় সেই কথা ভাবতেছে। দেশের কথা কেউ ভাবতেছে না, দেশের স্বাধীনতার কথা ভাবার তাদের সময় নাই, একদমই নাই। দেখেন ওয়াকার সাহেব কিন্তু বারবার বলছে, আপনারা যদি নিজেদের মধ্যে হানাহানি করেন তাহলে এই দেশের স্বাধীনতা হুমকির মুখে। হ্যাঁ, স্বাধীনতা হুমকির মুখে। একটু বুঝার চেষ্টা করেন, আমরা কোত্থেকে মুক্তি পাইছি। শুধু একজন শেখ হাসিনা থেকে মুক্তি পাইনি, কিন্তু আমরা একটা রাহুল গ্রাস থেকে মুক্তি পাইছি। যে রাহুল গ্রাস গত 53 বছর আমাদেরকে চুইসা নিতেছিল ভাই। ইস্ট পাকিস্তান যে চুষতেছিল ওয়েস্ট পাকিস্তান, যার জন্য তাদের সঙ্গে আমরা লড়াই কইরা এদেশ স্বাধীন করছি। হ্যাঁ, এদেশ স্বাধীন করছি। কিন্তু ভিতরে ভিতরে যারা চুষতেছিল আমরা দেখতেছি, বুঝতেছি, বলতে পারতাম না। কারণ ওই যে আয়না ঘরের ভয়, গুমের ভয়, আমরা বলতে পারতাম না, কেউ মুখ খুলতে পারতাম না। কিন্তু এই কারণগুলোর জন্য কিন্তু গুম, খুন, রাহাজানি, এইসব কারণেই কিন্তু ওই যে আর্মির সমালোচনা হয়, পুলিশের সমালোচনা হয়, র্যাবের সমালোচনা হয়। কিন্তু ওয়াকার সাহেব বলছে যে হ্যাঁ, সমালোচনা করেন, কিন্তু গঠনমূলক সমালোচনা করেন। এই আর্মি, পুলিশ, র্যাব, আনসার এবং সরকারি, আধা সরকারি মানুষের কারণেই এখনো আমাদের পতাকা অক্ষত আছে, আমাদের দেশ অক্ষত আছে। আমরা যদি নিজেদের মধ্যে এরকম বিবাদ করি, তৃতীয় পক্ষ সুযোগ নিয়ে নিবে। হ্যাঁ, তৃতীয় পক্ষ সুযোগ নিবে। যেমন এখন ওই যে চোর ডাকায় তৃতীয় পক্ষ, এরা কি ভাবতেছে? হায় হায়, এরা তো নিজেদের মধ্যে নিজেদের ঝগড়া বিবাদ, হ্যাঁ, এরা নিজেদের সঙ্গে নিজেরা বিবাদ করতেছে, ঝগড়া বিবাদ করতেছে রাজনীতির মঞ্চে দাঁড়ায়া। সো ওই সুযোগটা ওরা নিতেছে। আর এই সুযোগটা কইরা দিতেছে কারা? এটা তো আমরা সবাই বুঝি। হ্যাঁ, উনি কিন্তু ইঙ্গিত দিছে কিন্তু যে আপনারা বিবাদ করবেন, এই সুযোগ কিন্তু তৃতীয় পক্ষে নিবে। তৃতীয় পক্ষকে আমরা তো জানি, যাদের হাতে প্রচুর টাকা পয়সা আছে, ধন দৌলত আছে, তারা তো চাইবেই ভাই একটা অরাজকতা সৃষ্টি করতে। দেখেন ওয়াকার সাহেব কিন্তু বলছিল 18 মাস পর নির্বাচন, 18 মাস যাবার আগেই কিন্তু নির্বাচন হচ্ছে। হ্যাঁ, এই 18 মাস পুরো হওয়ার আগেই কিন্তু ডিসেম্বরে নির্বাচনের ইঙ্গিত দিছে। তার মানে উনি যেটা প্রথম দিন বলছিলেন, বিদেশি কোন একটা পত্রিকায় ইন্টারভিউতে উনি বলছিলেন যে 18 মাসের মধ্যে নির্বাচন হইতে পারে। তখন সরকার পক্ষে থেকে বলছিল যেটা ওনার কথা, সরকার তো বলে নাই, আমরা এখন ওই ডিসিশন দেই নাই। কিন্তু শেষ পর্যন্ত কিন্তু ওয়াকার সাহেবের কথাই ঠিক হইল। উনি কিন্তু একটা সুন্দর দেশের স্বপ্ন দেখতেছে, আমাদেরও দেখা উচিত। আমরা এখন যেটা শুরু করছি ভাই, ওই যে দেশের কথা কেউ ভাবতেছি না, দেশের জনগণের কথা কেউ ভাবতেছি না, সবাই দলের কথা ভাবতেছি। আর ওই নির্বাচন করতেছি। এই উপদেষ্টা সরকার আসার 1 মাসের মধ্যেই কিন্তু বলা হয়ে গেছিল 18 মাসের মধ্যে নির্বাচন। কিন্তু ওই একই জায়গায় ওই লেবু চিপতে চিপতে তিতা কইরা ফেলাইছি। আর ওই তিতার কারণে উনি বলছেন যে 7 মাস সব কিছু ফলো করলাম, কিন্তু আর বরদাস্ত করব না। উনি সাবধান করছে, কিন্তু সাবধান করছে কাদের সাবধান করছে ভাই জানেন? রাজনীতির দলদের সাবধান করছে, সবাই সাবধান করছে। কারণ রাজনীতির দলের নেতারা যদি সাবধান হয়ে যায়, দেখবেন নিচে কর্মীরাও সাবধান হয়ে যাবে, উল্টা পাল্টা বক্তব্য রাখবে না। হায় হায়, একজনকে দেখলাম কি একটা বক্তব্য দিছে, এই বেকুব বলতেছে কোরআনের কোথায় লেখা আছে ইসলামিক রাষ্ট্র করা যাবে? কোরআন কি কোনো অনুমতি দেয় ইসলামিক রাষ্ট্র করার জন্য? কত বড় বেকুব! এদের কাছে দেশের ভবিষ্যৎ কি? অন্ধকার ভাই, অন্ধকার। এরা জানেই না কিছু, কোনো জ্ঞান নাই, বুদ্ধি নাই। যাই হোক, আমরা সাবধান থাকবো, আমরা হুঁশিয়ার থাকবো, আমরা আল্লাহর উপরে ভরসা করব। আল্লাহ আমাদেরকে সঠিক পথে নিবে ইনশাআল্লাহ। আল্লাহ হাফেজ। কিন্তু এদেশের মানুষকে বুঝাতে হবে, মানুষের কাছে মেসেজ পৌঁছাতে হবে। পবিত্র কোরআনে এমন একটা আয়াত নাই যেখানে আল্লাহ ধর্মভিত্তিক ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠার কথা বলা হয়েছে, সেরকম একটি আয়াত নাই। কিন্তু এদেশের মানুষকে বুঝাতে হবে, মানুষের কাছে মেসেজ পৌঁছাতে হবে। পবিত্র কোরআনে এমন একটা আয়াত নাই যেখানে আল্লাহ
ধর্মভিত্তিক ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠার কথা বলা হয়েছে সেরকম একটি আয়াত নাই। ঠিক।